সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। এই দিন অনেক বড় রহমতের দিন। শুক্রবার মানে গুনাহ মাফের আরেকটা সুযোগ। শুক্রবার মানে গরিবের হজের দিন। শুক্রবার মানে দোয়া কবুলের দিন। আর এই দিনে আমার আপনার একটাই চাওয়া, আল্লাহ যেন জুমার নামাজের সাথে সাথে আমাদের সকলের মনের আশা পূর্ণ করেন। তাই আমরা বেশি বেশি এই দিনে আল্লাহ তাআলার কাছে মন ভরে চাইবো। দেওয়ার মালিক আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি আরো একটি নতুন ব্লগ নিয়ে। আর নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আর এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবার যেহেতু ছুটির দিন, তাই আমরা সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠি। আজকের ব্লগটি শুরু করেছি শুক্রবারে লাঞ্চের জন্য বাজার করে নিয়ে এসেছে আড়াইতা আনিশার আব্বু, ঠিক সেখান থেকে। শুক্রবারের লাঞ্চে আমি সাধারণত স্পেশাল রান্না করি এবং সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি। আজকেও তার ব্যতিক্রম না। আড়াইতা আনিশা যা খেতে পছন্দ করে, যেগুলো খেতে পছন্দ করে, ঠিক সেগুলো বাজার করে নিয়ে এসেছে। আর আমি সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়লাম, কারণ নামাজ পর সবাই মিলে একসঙ্গে দুপুরে লাঞ্চ করব। আজকে লাঞ্চের জন্য যা কিছু রান্না করব সবগুলো খুব ভালো করে কেটে কুটে নিচ্ছি। যদিও রোস্টের জন্য যে মুরগিটা নিয়ে এসেছে সেটা কেটে নিয়ে এসেছে, আমাকে কাটার প্রয়োজন নেই। শুক্রবারে লাঞ্চের জন্য বেশ ব্যস্ত থাকতে হয়। অন্যান্য দিনেও ব্যস্ততা থাকে, তবে শুক্রবারে যেহেতু অন্যান্য দিনের তুলনায় একটু ভিন্ন আইটেমের রান্না হয়, তাই শুক্রবারের ব্যস্ততা একটু বেশি থাকে। আর এই ব্যস্ততার মাঝেও সুখ শান্তি লুকিয়ে থাকে। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখলে মন খারাপের সময় থাকে না। কথাই বলে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই নিজেকে ব্যস্ত রাখুন, ভালো থাকুন। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমি কাটাকুটোর কাজ শুরু করে দিয়েছি। তো আলু ভাজি করার জন্য আলু খুব চিকন করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ এইভাবে আলুর ভাজি আমার মেয়েরা খুব পছন্দ করে। যেহেতু পোলাও রান্না করব, পোলাওয়ের সঙ্গে আলুর ভাজিটাও খুব ভালো লাগে। আলু কেটে পানিতে ভিজিয়ে রাখলে আলুর মধ্যে যে ময়লাগুলো থাকে তা ধোয়ার সময় খুব ভালো পরিষ্কার হয়ে যায়। যেহেতু আলুতে একটু ময়লা বেশি, তাই 2-3 বার করে পানি চেঞ্জ করে আমি আলুগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরই মধ্যে আড়াইতা আনিশার আব্বুর ডাক, আড়াইতার আম্মু 1 কাপ চা হবে? তাই তাকে 1 কাপ চা দিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। এখন যে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, সে আলুতে 1 চামচ লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিব কিছুক্ষণ। কিছুক্ষণ পর সে আলু থেকে বেশ পানি বের হয়ে যায়। এই পানি ঝরিয়ে আলু ভাজা করলে আলু ভাজা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খেতেও বেশ টেস্টি হয়। এই রান্নাটাও কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা। আসলে বিয়ের আগে কখনোই কোনো রান্না করিনি, সেজন্য কোনো রান্নাই জানতাম না। তবে বিয়ের পর যা রান্না জানি, প্রায় রান্না আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। একটা মানুষ তো আর সবকিছু জানতে পারে না, তাই না? দেখা যায় আপনি যেটা জানেন আমি হয়তো সেটা জানি না, আবার আমি যেটা জানি আপনি সেটা জানেন না। তবে হ্যাঁ, জানার বা শেখার ইচ্ছা থাকলে অনেক কিছু জানা ও শেখা যায়। আর সেই জানার আগ্রহ থেকে আমি আজ অনেক রকমের রান্না করতে পারি, আলহামদুলিল্লাহ। এবং সেই রান্নাগুলো পরিবারের সবার পছন্দ হয়। তো যাই হোক, আমার রান্নার জন্য মশলা করা ছিল না, মশলা শেষ হয়ে গিয়েছে, তাই একটু পেঁয়াজ ও আদা রসুন জিরার পেস্ট ব্লেন্ডারে করে নিচ্ছি। আগেকার দিনে মা চাচিদের দেখতাম রোজ রোজ শিলপাটাতে মশলা করতে। শিলপাটাতে মশলা করতে অনেক সময় লেগে যেত ও কষ্টও বেশি হতো। কিন্তু এখন আমরা কোনো প্রকার কষ্ট ছাড়া কয়েক মিনিটের মধ্যে বাটি ভর্তি মশলা করতে পারছি। যুগের ও সময়ের পরিবর্তনের সাথে সাথে কত কিছুই না পরিবর্তিত হয়েছে। যাই হোক, আলু ভাজি করার জন্য একটা ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ কুচি, তার সাথে সামান্য জিরা দিয়ে আমি খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর যেহেতু আমি আলু ভাজিটা শুধু কাঁচামরিচ দিয়েই ভাজি করব, কোনো শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব না, সেজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো কাঁচামরিচের ঝালের পরিমাণটা খুব কম ছিল, সেজন্য একটু বেশি পরিমাণে মরিচ দিয়েছি। আর আমি আলু ভাজি করলে সাধারণত আমি কাঁচামরিচ দিয়ে আলু ভাজিটা বেশি করি। ওই যে তখন বললাম, আলু লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এই যে দেখেন আলুতে কি পরিমাণ পানি বের হয়েছে। তারপরে সে পানিগুলো ঝরিয়ে শুধু আলুগুলো আমি ভাজা পেঁয়াজের উপর দিয়ে দিব। তারপরে তাতে পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর আমি একটু আদা জিরার মশলা অ্যাড করেছি। চুলার তাপ কমিয়ে দিয়ে একটু পরপর নাড়াচাড়া করে নিব, তারপরে ঢেকে দিব। খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায়।
এভাবে আলু ভাজি করলে রুটি পোলাও ভাতে বেশ ভালো লাগে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলার আঁচ একদম লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এক চুলায় আলু ভাজা হতে থাক, অন্য চুলায় আমি পোলাও চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটার পর একটা রান্না না করলে দেখা যাচ্ছে নামাজের আগে আমার রান্না শেষ হবে না। সেজন্য এক পাশে আলু ভাজতে দিয়েছি, অন্য পাশে পোলাও চাল খুব ভালো করে ভেজে নিচ্ছি। পোলাও আমি রাইস কুকারে রান্না করব। তার জন্য আগে থেকে রাইস কুকারে পোলাও চাল যে পরিমাণ নিয়েছি তার দ্বিগুণ পানি রাইস কুকারে গরম করে নিয়েছি। পোলাও চাল ভাজা হয়ে গেলে রাইস কুকারের গরম পানির মধ্যে চালগুলো দিয়ে দিলাম। এরপর চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং তাতে যে পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করার জন্য সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটা বাটিতে তুলে নিব এবং ওই ফ্রাই প্যানে ওই তেলের মধ্যে যে রোস্ট করার জন্য মাংসগুলো কেটে রেখেছি সেই মাংসের পিসগুলো হালকা করে ভেজে নিলাম। তারপর একটি বাটিতে টক দই, স্বাদ মতো চিনি, রোস্ট মশলা, আদা রসুনের পেস্ট 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ ও স্বাদ মতো লবণ, এই সবগুলো উপকরণ দিয়ে একটি চামচের সাহায্যে নেড়ে নিলাম। এইদিকে আমার সবগুলো রোস্টের পিস ভাজা শেষ হয়ে গেছে। যেহেতু রোস্টে কোনো রকম হলুদ ব্যবহার করিনি, সেজন্য হালকা করে ভেজে নিলে রোস্টের পিসগুলোর কালারটা খুব সুন্দর হয় এবং পিসগুলো গলে যায় না। তারপর একটি ফ্রাই প্যানে রোস্ট ভাজার অবশিষ্ট তেল দিয়ে দিলাম এবং ওই তেলে 2 চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে নাড়াচাড়া করে আর একটু তেল দিয়ে বাটির মিশ্রণের সবটুকু দিয়ে দিলাম। মিশ্রণটি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে ভেজে রাখা যে রোস্টের পিসগুলো ছিল সেই পিসগুলো একে একে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মশলাগুলোর সঙ্গে রোস্টের পিসগুলো কষিয়ে নিলাম। কষানো শেষে যে বাটিতে মশলার পেস্ট তৈরি করেছিলাম সে বাটি ধুয়ে সামান্য কিছু পানি দিয়ে দিলাম। মশলাগুলো ফুটে আসলে পেঁয়াজ বেরেস্তা কিছু দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো চুলার এক পাশে আমার রোস্ট রান্না, অপর পাশে আলু ভাজি কমপ্লিট। তারপর আমার ছোট মেয়ে বলছে, আম্মু বেগুন ভাজি করনি? তো ভাবলাম মেয়ের হয়তো খেতে ইচ্ছা করেছে, তাই একটু বেগুন ভাজিও করে নিলাম। ব্যাস, আমার রান্না শেষ। সম্পূর্ণ কাজ শেষ করে গা গোসল করে নামাজ কালাম আদায় করে টেবিলে খাবার রেডি করেছি। ঠিক সেই সময় আড়াইটার আব্বু জুমার নামাজ আদায় করে চলে এসেছে। তখন প্রায় 2টা বাজে। এই তো আমার টেবিলে খাবার রেডি। আজকের লাঞ্চে থাকছে পোলাও, রোস্ট, আলু ভাজি, বেগুন ভাজি, শসা ও কাগজি লেবু। রান্না করতে কত সময় লাগে, অথচ খাওয়া শেষ হয়ে যায় কিন্তু 1 নিমিষে। বেশ কিছু আইটেম রান্না হয়েছে বলে মেয়েদের আবদার স্টিলের ডিভাইডেড প্লেটে আজকে লাঞ্চ করব। তাই মেয়েদের কথা মতো ডিভাইডেড প্লেটে খাবারগুলো সার্ভ করলাম। অফ ক্যামেরায় খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা যে থালাবাটিগুলো ব্যবহার হয়েছে সেই থালাবাটিগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরানোর জন্য সিঙ্কের পাশে উপর করে রেখে দিয়েছি। আর তখন গরম ছিল সেজন্য চুলাটা ভালো করে ক্লিন করতে পারিনি। তো এখন চুলাটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি কারণ আমরা সবাই পদ্মার পাড় টি বাদে ঘুরতে যাব। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়েদের নিয়ে খুব ভালো একটা সময় কাটানোর উদ্দেশ্যে। গন্তব্যস্থল ছিল পদ্মার পাড় টি বাঁধ। শুক্রবার বলে রাস্তা ফাঁকা পেয়ে দ্রুত যাচ্ছিলাম। তবে টি বাঁধের মোড়ে যে কি পরিমাণ ভিড় তা কি আর বলবো। তবে ট্রাফিক পুলিশ খুব দক্ষতার সাথে তাদের ডিউটি পালন করছেন। শুক্রবার ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় একটু বেশি জ্যাম। টিবাদের মোড়ে একটি ঘোড়ার গাড়ি ছিল। ঘোড়ার গাড়িটি মেয়েদেরকে দেখালাম। অবশেষে আমরা পৌঁছে আড়াইটার আব্বুর বাইক ও আমার লাল পঙ্খিরাজকে রাস্তার সাইডে লক করে রেখে দিলাম। তারপর আমরা বাদাম খাচ্ছি আর পদ্মার অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। এখন পদ্মাতে অনেক পানি, তাই নৌকাতে চড়ে পদ্মার সৌন্দর্য উপভোগ করার মতো সাহস দেখালাম না। পাড়ে বসে উপভোগ করছি আর আপনাদের সাথে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করেছি মাত্র। এই গরমে বাইরে বেরোলে যেটা না খেলেই নয় সেটা হলো আইসক্রিম, যেটা আমার মেয়েদের খুব পছন্দ, এমনকি আমারও খুব পছন্দ। আর আমাদের যার যেটা পছন্দ সে আইসক্রিম নিয়ে খাচ্ছি।
এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট, লাইক ও শেয়ার করে জানাবেন। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে। আইসক্রিম খাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিলাম। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।